সিনেমা দেখতাম, এমনও দিন গেছে আমি 4টা শো পর্যন্ত দেখছি। আমি একজনের প্রেমে পড়ে গেছিলাম, উনার হাসি, উনার চোখ, উনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কবরিয়া পাকে কিভাবে প্রেম পাবো। তো আমি আনন্দ ধারার আনন্দ আর বিনোদন বিচিত্রা বিনোদন দিয়েই আমি শুরু করলাম। মোট আমি বিনোদন 5টা কাগজ করি। আমি আসলে একজন মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম, এর ফাঁকে ফাঁকে কেন জানি আমার সিনেমার প্রতি আমি অনেক দুর্বল ছিলাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের বাংলাদেশের এই স্বপ্নের এই মানুষগুলি, যে সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে আমি স্বপ্নের মানুষ বলেই জানতাম। তো এদেরকে কীভাবে এদেরকে কাছে পাওয়া যাবে, তখন আমি সিনেমা দেখতাম। আমি এমনও দিন গেছে আমি 4টা শো পর্যন্ত দেখছি, 4টা শো দেখছি। এবং আমার জীবনের প্রথম ছবি, আমি আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম। তো আমি ফেনী সুরত মহলে যাই, একটা ছবি দেখি ঝড়ের ফাঁকি। তো ঝড়ের ফাঁকি ছবিটা দেখলাম রাজ্জাকের। ছবিটা দেখার পরে এরপরে আমি দেখি অনন্ত প্রেম, তাও রাজ্জাকের, রাজ্জাক ববিতা, প্রথমটা রাজ্জাক সাবানা। তারপর দেখি ক খ গ গ ওম। তারপর দেখি বর্গী হলো দেশে, রাজার হলো সাজা। হ্যাঁ, অশান্ত প্রেম, অশান্ত ঢেউ, এই ছবিগুলো দিয়ে আমার জীবন সিনেমার দিকে আমি ঝুঁকি। আমাকে অনেক বাধা দিয়েও রাখতে পারতো না। আমার লেখাপড়ার কিন্তু কোনোদিনও ডিস্টার্ব হয় না। আমি সব লেখাপড়াতে আমি ফার্স্ট ছিলাম এবং চলচ্চিত্রটাকে আমি উন করতাম এবং সম্মান করতাম, ধারণ করতাম। তা আমি এখনও, আপনি যদি আমাকে বলেন যে মনে করেন একটা ছবি বললেন অবুঝমন, যে কাজী জহিরুর অবুঝমন ছবির ফুল কাহিনী, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলতে পারবো। তো গল্পটা কোথা থেকে আসছে, কোথা থেকে শেষ হয়েছে, কোথায় তারা করছে, আমি বলতে পারবো। কিন্তু আমাদের বর্তমান সময়ে এমন একটা সময়ে আমাদের এখন আমরা করতেছি, আমাদের গল্প না থাকার কারণে, আমাদের মেকিংয়ের না থাকার কারণে আমরা সিনেমা দেখি। আমি মনে করেন আপনাকে নিয়ে আমি ছবিটা দেখলাম, দেখে আমি বাইরে এলাম, দাদা সিনেমার আমাদের হিরোকে জানিছিল, হিরো নামও বলতে পারে না, হিরোইনের নামও বলতে পারে না, পরিচালক প্রযোজনা তো পরে। তো তারপরেও আমি সিনেমাকে ভালোবাসি। আমি মনে করি এই সিনেমা দিয়ে বাংলাদেশের মানুষ অনেক কিছু, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড সিনেমার শিক্ষার বিষয় আছে। সিনেমা দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছু আছে বলেই আমরা সিনেমার পিছনে লেগে আছি। আমি যখন ঢাকায় আসি, ঢাকা আসার পিছনেও উদ্দেশ্য ছিল সিনেমা। সেটা হলো আমি একজনের প্রেমে পড়ে গেছিলাম সিনেমার পর্দায়। তিনি আর কেউ নয়, সেটা হলো কবরী আপা। কবরী আপাকে দেখার জন্য, উনার হাসি, উনার চোখ, উনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কবরী আপাকে কীভাবে আমি পাবো, তার সাথে কীভাবে দেখা করবো। তো অনেক ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি তখন আমাদের ফজলুল হক মনির পত্রিকা সিনেমা, তারপরে আমাদের বাংলাদেশে একমাত্র ট্যাবলেট পত্রিকা ছিল চিত্রালী, আনন্দ বিচিত্রা। তো আমি এই পত্রিকার পিছনে যারা সাংবাদিকতা করতো, সিনিয়র যারা আমার ছিল, তাদেরকে আমি কইতাম যে কীভাবে নায়ক নায়কের কাছে যাওয়া যায়। বলে তো এটা একমাত্র সম্ভব, এইভাবে কোনো সম্ভব না, সাংবাদিকতা এটার একমাত্র সমাধান। তো আমি আস্তে আস্তে করি তারকাবাণী, ফকির আমির হোসেন মারা গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে, ওনার একটা পত্রিকা ছিল তারকাবাণী। ওই পত্রিকার মধ্যে নির্বাহী সম্পাদক ছিল তখন মাইনুল হক ভূঁইয়া, আর নিউজ এডিটর ছিল দেবাশিস সান্যাল, উনি এখন বর্তমানে ইন্ডিয়াতে আছে। তো ওনাদের সাথে আমি 116 নম্বর ফকিরা ফলে ওই ভবন থেকে আমরা এই পত্রিকাটা চলতো। তখন আমি তারকাবাণীতে কাজ করি। ওখান থেকে আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের সদস্য হই। তো আমি পরে চিন্তা করলাম আমি নিজে একটা কাগজ করব, একটা পত্রিকা আমি করি। তখন আমি আনন্দ বিনোদন, যখন বাংলাদেশ সরকার ওই পত্রিকাটা বন্ধ করে দিল আনন্দ বিচিত্রা, তখন ওনারা করলেন, আমাদের সিনেমা মুসদ্দি দাদা করলেন বিনোদন বিচিত্রা, যেটা এখন আমাদের বেআই দেওয়ান হাবিব চালাচ্ছেন। আর যেটা ট্রান্সকমে করতেন, এটা যেন সাদা চৌধুরী, উনি মারা গেছেন, ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। তাই ওনার পত্রিকাটা হলো আনন্দধারা। তো আমি আনন্দধারার আনন্দ আর বিনোদন বিচিত্রা বিনোদন দিয়েই আমি শুরু করলাম যে আমরা ভাঙতে চাই নাই, আমরা একত্রে থাকতে চাই। কেননা বিনোদন সাংবাদিকতা যারা করে, যারা সাংস্কৃতিক করে, সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত আছে, তারা কোনোদিনও একে অপরের শত্রু হয় না, তারা বন্ধু হয়। এটা আমার একটা ধারণা ছিল, এখনও আছে। তো ওইভাবে করে আমি তাদেরকে, যারা ডিভাইডেড হয়েছে, তাদেরকে একত্রিত করার জন্য আমার আনন্দ বিনোদন করা। প্রথম সংখ্যায় আমি করি রিয়া সেনকে কভার করি, নাম দিছে, কভারে হেডিং দিয়েছিলাম অগবিদিশিনী। 22,000 ম্যাগাজিন তখন মার কাট করে 2 দিনের মধ্যে ছাপা।
এরপরে আরম্ভ করলাম, আমাদেরকে আর পিছনের দিকে ফিরে তাকাইতে হয় নাই। 2003 সাল পর্যন্ত আমরা একটানা আনন্দ বিনোদন চালাই গেছি। কিন্তু 2002 সালে লাস্টের দিকে আসি, চিন্তা করলাম বাংলাদেশে আর একটা পত্রিকা আনন্দধারা খুব ভালো যাইতেছে, তা আমি একটা কাগজ করি। তখন আমি বিনোদন ধারা নামে আমি একটা পত্রিকার ডিক্লারেশন নিই। আমি আল্লাহর রহমতে ওইটাও খুব ভালো, এখনও ওইটা খুব ভালো যাচ্ছে। আনন্দ বিনোদনের পরে করলাম বিনোদন ধারা, বিনোদনের পরে করলাম বিনোদন জগৎ, বিনোদন জগতের পরে আমি আসলাম বিনোদন আলো, আর এরপরে আমি বিনোদন ভবন। মোট আমি বিনোদন 5টা কাগজ করি। এবং আমার পত্রিকাগুলি করার উদ্দেশ্য ছিল, আমাকে ডিসি সাহেব একবার প্রশ্ন করছিল যে এত পত্রিকা দিয়ে কী করবেন। এখন দেখেন, ছেলে সন্তান যদি ভালোভাবে চলে, ভালো অবস্থানে থাকে, আপনি তো ছেলে সন্তান হয়তো অসুবিধা নাই। তো আমার এই পত্রিকাটা করার উদ্দেশ্য একটা মাত্র ছিল, আমার বিনোদন সাংবাদিক ভাইয়েরা যদি একজন একটা দায়িত্ব দেয়, একজনকে একটা দায়িত্ব দিলাম যে আপনি এই কয়জন সাংবাদিক নিয়ে এই পত্রিকাটা চালান, তাহলে ওদের একটা রুটি রোজগারের ব্যবস্থা হলো, পত্রিকাটাও গেল, আমাদের সংস্কৃতিটা, আমাদের কালচারটা মানুষের ঘরে যায় পৌঁছলো। এটাই আমার উদ্দেশ্য ছিল। অন্য কোনো উদ্দেশ্যে আমি কোনো কাগজগুলি করি নাই। এবং আমি এটা দিয়ে ব্যবসা করব, মানে এটা দিয়ে রুজি রোজগার করি খাইতে হইব, এরকম চিন্তাও তখন মাথায় ছিল না। মাথায় ছিল যে সংস্কৃতিকে সেবা করা। 2000 সালে একটি সংগঠন করি, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিশ্বাস। এটা করার পিছনে হলো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচশ্বাস, যেটা এটাও আমাদের মাদার সংগঠন, আমি উন করি, সম্মান করি। আমি বর্তমানেও রানিং নির্বাচন কমিশন, আমি 6বার নির্বাচন কমিশনার। তো ওটা হলো অনলি ফর চলচ্চিত্র সাংবাদিক সমিতি ছিল। তখন আমি চিন্তা করলাম, শুধু কেল চলচ্চিত্র তো আমাদের বিনোদন না, আমাদের মিডিয়াটা হলো সিনেমা, টিভি, মঞ্চ, নাটক সবগুলি মিলে। তখন আমি এই বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি নাম দিয়ে বাবিশ্বাস সংগঠনটা করি। কিন্তু আমাকে সবাই সহযোগিতা করছে, বাংলাদেশের সকল সাংবাদিকেরা আমাকে করছে বলেই আমি 2000 সাল থেকে অদ্যাবধি আমি কোনোদিনও আমাকে গ্যাপ যাইতে হয় না। আমি একটা অ্যাওয়ার্ড করি, বাবিশ্বাস অ্যাওয়ার্ড। এটার উদ্দেশ্য হলো আমি এই অ্যাওয়ার্ডটা করি নতুনদেরকে উৎসাহিত করার জন্য। নতুন শিল্পী যারা সিনেমা, টিভি, মঞ্চে, নাটকে কাজ করে, সঙ্গীতে কাজ করে, তাদেরকে উৎসাহিত করার জন্য একটা অ্যাওয়ার্ড পাইলে ওরা হয়। কিন্তু টাকার বিনিময়ে কোনো অ্যাওয়ার্ড দিই নাই কোনোদিনও, বাকি জীবনও দেবো না, যেই কদিন আমি বাঁচি। বড় ছেলে ফারুক হোসেন মজুমদার, ওরে বিয়ে করাইছি আমি মোহাম্মদপুরের হাজি দিদারের বড় মেয়ে। তো ওই সুবাদে হলো আলী ফিল্ম, রাহাত ফিল্ম এবং মিনা ফিল্মসের কর্ণধার মোহাম্মদ আলী। তো মোহাম্মদ আলীর আমার বেয়াই, উনি অনেকগুলি ছবি করছে, ওনার সাথে সাথে ছিলাম প্রায় সময়। তো উনি মনে করেন আসিরন কেন ঢাকায়, ববিতার অনেক সারা জাগানো একটা ছবি ছিল, মালেকা সুন্দরী, তারপরে শাকিব খানের নিষ্পাপ মুন্না, তারপরে গুন্ডামি। তো এই ছবিগুলি ওনার প্রায় 25-26টা ছবি। তা আমরা একসাথে ছিলাম। তো তখন দেখছি ছবিগুলির মার কাট। তো এক পর্যায়ে আসি যখন সিনেমার মার্কেট আস্তে আস্তে কমতে আসে, তারপরেও আমরা কিন্তু হাল ছাড়ি না। যদিও মোহাম্মদ আলী ভাই আমাদের বেয়াই ছেড়ে দিছে, ওনার ছোটো ভাই জাহাঙ্গীর শিকদার এটার হালটা ছাড়ে নাই, আমার বন্ধু, আমরা একসাথে চলি। এবং আমাদের আরেক বন্ধু আছে শামসুদ্দিন টিপু। তো আমরা তিনজনে মিলে কিছু কিছু করার চেষ্টা করি, একে অপরকে সহযোগিতা করা আর কি। আপনি যখন করবেন আমি আপনাকে সহযোগিতা করবো, আমি যখন করবো আমাকে আপনি সহযোগিতা করবেন। তখন সে এই সময়ের মধ্যে ও মাই লাভ নামে একটা ছবি হাত দিল। এটা হলো আবুল কালাম আজাদ, আসসালামু আলাইকুম বেআইন সাহেব, ওই ডিরেক্টরকে নিয়ে। হয় আমাদের 1 কোটি টাকার উপরে এই ছবিটাতে খরচ হয়েছে। কিন্তু করোনার কালে আমরা ছবিটা রিলিজ করতে পারি না, কিন্তু ছবিটা সেন্সর হয়েছে, এখনও সেন্সরটা আমরা রিলিজটা করে নিই। আশা করতেছি যে নতুন বছরে আমরা এটাকে করব। এর মধ্যে আমরা একটা সুন্দর একটা গল্প 1971 ইংরেজির থেকে 81 সাল পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত এটার গল্পটা হলো মুক্তিযুদ্ধর সময়ের একটা গল্প। তো এই গল্প নিয়ে আমাদের সোনাচ্ছর নামে একটা ছবি, মৌসুমী ওমর সানি, জায়েদ খান এবং নতুন একটা মেয়ে নিয়েছি আমরা সিনিকদা, শহীদুজ্জামান সেলিম, ওকে নিয়ে আমরা ছবিটা করছি। আর 4 থেকে 5 দিন শুটিং করলে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আবার বন্ধু জাহাঙ্গীর আরেকটা ছবি জি সরকারকে দিয়ে নাম লেখাইছে, ওই ছবিটার নাম হলো ফ্যামের সানাই। তো আর ওর মেয়েকেও প্রডিউসার করছে, এক্সেল ফিল্ম তো হলো জাহাঙ্গীরের, আর ওর মেয়েটা হলো এক্সেল এন্টারটেনমেন্ট। ওর মেয়ের ছবির নাম লেখাইছি আমরা স্বপ্ন কন্যা। তখন আমার ছেলে দীর্ঘদিন, আমার ছেলেও কিন্তু কয়েকটা সিনেমাতে অভিনয় করছে। তো এরপর আমি চিন্তা করলাম, আমিও অনেকগুলি ছবিতে ছোটোখাটো পার্ট করছি, গার্মেন্টস কন্যার থেকে লয়ে অনেকগুলি আমি ছবি করছি, দাগ হৃদয়। তো যাই হোক, বন্ধুবান্ধবরা ধরলে তো আর না করা যায় না, করি। তো আসলে আমার ওই যে শখের থেকে যেটা করা হয়, এমনি আমি প্রফেশনাল কিছুই না এবং কিছু পাওয়ার জন্য কিছু না, এটা হলো মনের খোরাকের জন্য। তখন আমি আমার ছেলেকেও প্রডিউসার করি, আমি নিজে
একটা প্রযোজনা প্রতিষ্ঠান করি, ওটার নাম হলো ধারা মিডিয়া। ধারা মিডিয়ার প্রথম ছবি হলো কথা দিলাম সে করছে কাজী জহির, আমি দিলাম মন দিলাম। তো গাজী মাহবুবকে দিছে, যে প্রেমের তাজমহলের পরিচালক গাজী মাহবুবকে দিয়ে আমি বানাচ্ছি মন দিলাম। আর আমার ছেলের প্রতিষ্ঠানের নাম দিয়েছি মজুমদার ফিল্মস। মজুমদার ফিল্মসের প্রথম ছবি হলো জি সরকার পরিচালিত এক সমুদ্র ভালোবাসা। গল্পটা আমারই লেখা, তো ইয়েটাও আমার লেখা, মন দিলামও আমার লেখা। কারণ আমি মনে করছি 1968 সাল থেকে এই পর্যন্ত কাজী জহিরের কথা দিয়েই গেছে, ফারুক ববি থেকে দিয়ে কথাটা বাস্তবায়িত হয় না, যদি আমি মন দিয়ে যদি অন্ততপক্ষে কিছু একটা করতে পারি, এটা মনের শান্তির জন্য এই করা আর কি। এই জন্য আমারটা হলো নাম দিলাম মন দিলাম। আর আমার আরেকটা স্বপ্ন আছে, সেটা হলো তাজমহল নিয়ে। নিজেরকেও ভালোবাসে, আমাদের বন্ধুবান্ধব যারা আছে ইয়ং জেনারেশন ভালোবাসে, একে অপরকে ভালোবেসে তাজমহল গিফট করতে চায়। তো আমি তো আর তাজমহল করতে পারবো না। আহসানুল্লাহ মনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি বাংলাদেশে একটা করছে, কিন্তু আমি অন্ততপক্ষে সিনেমার মধ্যে একটা তাজমহল করতে চাই, সেটা হলো স্বপ্নের তাজমহল। আমার পরবর্তী ছবি হলো মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত স্বপ্নের তাজমহল, আমি এই ছবিটা করতে চাই। চিটাগাঙে 38টা সিনেমা হল ছিল। আমরা দৌড়ে দৌড়ে এই হল থেকে হলে যাইতাম, হল থেকে হলে যাইতাম। এখন চিটাগাঙে সিনেমা প্লেস থেকে আরম্ভ করি 2টা কি 3টা সিনেমা হল আছে, আর সিনেমা হল নাই, সব সিনেমা হলগুলি ভেঙে ফেলছে। যশোরের মনিহারের পরে বনানী কমপ্লেক্স চট্টগ্রামে 1000 কোটি টাকা নির্মিত কবির ভাইয়ের সিনেমা হল কোনোটাই আর নাই। আমাদের কুমিল্লার মধ্যে 5টা সিনেমা হল ছিল, এখন একটা রূপালী সিনেমা হল আছে, আর নাই। আমাদের ক্যান্টনমেন্টে 3টা সিনেমা হল ছিল, নাই, বন্ধ হয়ে গেছে। এইভাবে দেখেন, আমাদের চৌদ্দগ্রামে একটা হল ছিল, এখন গোডাউন হয়ে গেছে। সারা বাংলাদেশে হাজার হাজার 3500 থেকে 4000 সিনেমা হল ছিল, আর সারা বাংলাদেশে এখন 70টা সিনেমা হলে নেমে গেছে। আর সিনে কমপ্লেক্স কিছু হয়েছে, এই সিনে কমপ্লেক্সগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখার আশ্বাস দিচ্ছে, এবং অনলাইন যে ইয়েগুলি, ওই যে ওটি ফার্মগুলি আমাদেরকে বাঁচানোর জন্য একটা দিচ্ছে। এই জন্য আমরা সিনেমা বানানোর জন্য আবারও সবাই আগ্রহ হচ্ছে, আবারও বিগ বাজেটের ছবি হচ্ছে এবং হবে। আমার ধারণা এখনকার সিনেমা প্লেক্স একটা কোনো মতে আছে। আমি দাবি রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে অন্ততপক্ষে বাংলাদেশের 300টি আসনে 300টি সিনেমা হল ন্যূনতম যেন অন্ততপক্ষে হয় সরকারি পৃষ্ঠপোষকতায়। সাহিত্যিক সেলিনা হোসেনের সম্পাদনায় আপনার এই অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ পোর্টালটাকে আমি অনেক ধন্যবাদ জানাই, যে আসলে এমন একজন মহান ব্যক্তির এই সম্পাদনায় এই সংবাদ প্রকাশ। এই জন্য আমি নিজের পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি এবং আমার ধারা মিডিয়ার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, এবং সকল শ্রোতা দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। সেভ দ্য ফিল্ম নামে আমি একটা সংগঠন করছি, সেটা হলো আমাদের আন্দোলন হলো ফিল্ম বাঁচাও, চলচ্চিত্রকে রক্ষা করো, চলচ্চিত্র বাঁচাও। এই জন্য আমি চাইতেছি আমরা সবাই সমন্বয়ে, যারা এই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদেরকেও যেন একত্রিত করে আমরা এই আন্দোলনটাকে বেগবান করতে পারি, আমরা যেন জোয়ার উড়াতে পারি যে সিনেমা বাঁচাও, আসেন আমরা একসাথে হাতে হাত মিলাই, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলাই আমরা আমাদের সিনেমা, আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনবো।